গল্প সুন্দরী বিধবা। শহরের এক শান্ত আবাসিক এলাকায় দাঁড়িয়ে থাকা ছিমছাম দোতলা বাড়িটা, চারপাশটা মেহগনি আর কৃষ্ণচূড়া গাছে ঘেরা। এই বাড়ির দক্ষিণমুখী বারান্দায় প্রতিদিন সকালের মিষ্টি রোদে এক কাপ ধোয়া ওঠা চা হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে অনন্যা। বয়সটা তার খুব বেশি নয়, কিন্তু জীবনের এক বিরাট ঝড় তার চারপাশে চেনা দুনিয়াটাকে এক নিমেষেই উলটপালট করে দিয়েছে। সে বিবাহিতা, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আর সে একলা। সমাজের চোখে একজন বিধবা। অল্প বয়সেই স্বামীকে হারিয়ে জীবনের সব রং যখন ফ্যাকাশে হয়ে আসছিল, তখন থেকেই সে চারপাশের মানুষের কানাঘুষা আর করুণার দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে ভালোবাসে। সেদিন সকালে অনন্যা যখন বারান্দার গ্রিল ধরে দূরের আকাশের দিকে তাকিয়ে শূন্য চোখে ভাবছিল, ঠিক তখনই বাড়ির সদর দরজায় একটা চেনা গাড়ির হর্ন বাজল। গাড়ি থেকে নামলো সায়ান। সায়ান অনন্যার খুব কাছের এবং পুরনো বন্ধু, যে অনন্যার এই কঠিন দিনগুলোতে সবসময় ছায়ার মতো পাশে থেকেছে, তাকে আগলে রেখেছে। সায়ান গাড়ি লক করে সোজা ভেতরে চলে এলো। ড্রয়িং রুমের সোফায় এসে অনন্যা বসতেই সায়ান তার মুখোমুখি হয়ে হাসি মুখে বলল, গুড মর্নিং অনন্যা। আজকের সকালের আবহাওয়াটা কিন্তু দারুণ। তা এইভাবে একা একা বসে কি ভাবছ? চোখের নিচে তো দেখছি কালচে দাগ পড়ে গেছে। রাতে ঘুমাচ্ছ না ঠিক মতো। অনন্যা চায়ের কাপে একটা চুমুক দিয়ে ম্লান হেসে বলল, কিছু না সায়ান, অতীতের কিছু পুরানো স্মৃতি মাঝে মধ্যে এসে কড়া নাড়ে। চাইলেও তো আর মনটাকে বেঁধে রাখা যায় না। তা হঠাৎ সকাল সকাল কোনো দরকার নাকি এমনিই? সায়ান অনন্যার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে একটু সিরিয়াস গলায় বলল, শোনো অনন্যা, জীবন তো আর একটা জায়গায় থমকে থাকার নাম নয়। যা গেছে তা তো আর কোনো দিন ফিরে আসবে না, সেটা আমরা দুজনেই জানি। কিন্তু সামনের দিনগুলো, তোমার মা বাবা, তোমার শ্বশুরবাড়ির মানুষ, সবাই চায় তুমি নতুন করে বাঁচো। আর কতদিন নিজেকে এইভাবে চার দেয়ালের মধ্যে গুটিয়ে রাখবে? সমাজ কি বলল তা ভেবে নিজের জীবনটা শেষ করে দেবে? অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সায়ান ভুল কিছু বলছে না, কিন্তু সমাজের চোখ আর নিজের মনের ভেতরের ক্ষত দুটোই তাকে বারবার পেছনে টেনে ধরে। সে শুধু নিচু গলায় বলল, বলা সহজ সায়ান, কিন্তু করাটা যে কত কঠিন তা শুধু আমি জানি। ঠিক সেই দিনগুলোতেই এই গল্পে প্রবেশ ঘটে আরিয়ানের। আরিয়ান একটু চঞ্চল, দিলখোলা, প্রচণ্ড বাচাল এবং বন্ধুসুলভ একটা ছেলে। সায়ান আর আরিয়ান একে অপরের জানের দোস্ত। সায়ান বেশ কিছুদিন ধরেই ভাবছিল অনন্যাকে এই একাকিত্ব আর বিষাদ থেকে বের করার জন্য একটা লং ড্রাইভে নিয়ে যাওয়ার দরকার। আর সেই যাত্রায় সে তার চঞ্চল বন্ধু আরিয়ানকেও সাথে নিল, যাতে আরিয়ানের আড্ডায় অনন্যার মনটা একটু হালকা হয়। শহরের কোলাহল আর জ্যামে পেরিয়ে পিচঢালা হাইওয়ে ধরে সায়ানের গাড়ি ছুটে চলছে। গাড়ির সাউন্ড সিস্টেমে হালকা মিউজিক বাজছে। আরিয়ান ড্রাইভিং সিটের পাশে বসে অনবরত হাত নেড়ে কথা বলে যাচ্ছে, আর পেছনের সিটে চুপচাপ বসে জানালার বাইরে ছুটে চলা গাছগুলোর রূপ দেখছে অনন্যা। হঠাৎ আরিয়ান পেছনের লুকিং গ্লাস দিয়ে অনন্যাকে এক পলক দেখে নিল। অনন্যার শান্ত, মায়াবী আর কিছুটা বিষাদগ্রস্ত মুখটা দেখে আরিয়ানের বুক যেন কেমন একটা দোলা লাগলো। সে সায়ানের দিকে ঝুঁকে ফিস করে বলল, দোস্ত, পেছনের সিটে যে বসে আছে ও তো পুরো ক্রাশ খাওয়ার মতো সুন্দরী রে। তুই আগে বলিসনি কেন যে তোর এত সুন্দর একজন ফ্রেন্ড আছে?
আমি তো দেখেই ফ্ল্যাগ। সায়ান আরিয়ানের কাঁধে একটা হালকা চাপ দিয়ে নিচু কিন্তু শক্ত গলায় বলল, একদম চুপ কর আরিয়ান, ফাজলামো করিস না। ও খুব কঠিন একটা মানসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর সাথে কোনো ফালতু ইয়ার্কি করবি না। একটু সাবধানে আর ভদ্রভাবে কথা বলিস। গাড়িটা শহর থেকে অনেক দূরে একটা চমৎকার হাইওয়ে ক্যাফের সামনে এসে থামলো। সায়ান গাড়ি পার করে বলল, তোমরা দুইজনে একটু টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি আর সবার জন্য কফি আর স্ন্যাক্স অর্ডার করছি। সায়ান চলে যেতেই আরিয়ান আর অনন্যা একটি নিরিবিলি টেবিলের মুখোমুখি বসল। আরিয়ান একটু ইতস্তত করে নিজের চুল ঠিক করতে করতে বলল, আসলে আপনার নাম অনন্যা, রাইট? সায়ান আপনার কথা অনেক বলছিল, তবে সামনাসামনি দেখব ভাবিনি। বাই দ্য ওয়ে, আমি আরিয়ান। প্র্যাঙ্কিং বলতে পারো, বন্ধুদের হাসানোই আমার কাজ। অনন্যা মৃদু মাথা নেড়ে বলল, হ্যাঁ জানি। সায়ানও আপনার কথা বলেছে, আপনি নাকি খুব কথা বলেন। আরিয়ান অনন্যার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত টান অনুভব করল। তার চঞ্চল মনটা যেন মুহূর্তের মধ্যেই কেমন শান্ত হয়ে গেল। সে অনন্যাকে হাসানোর জন্য তার জীবনের কিছু মজার আর অদ্ভুত সব কাণ্ডকারখানা বলতে শুরু করলো। আরিয়ানের রসাত্মক কথা আর অদ্ভুত সব অঙ্গভঙ্গি দেখে অনন্যা নিজের অজান্তেই খিলখিল করে হেসে উঠল। মুক্তঝরা অকৃত্রিম হাসি দেখে দূর থেকে কাউন্টার থেকে ছায়ানো মনে মনে দারুণ স্বস্তি পেল। সে ভাবল আরিয়ানকে সাথে আনাটা সত্যিই ভালো সিদ্ধান্ত ছিল। লং ড্রাইভ থেকে ফেরার পর আরিয়ানের দিন আর স্বাভাবিক কাটছিল না। যে ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, প্র্যাঙ্ক আর চপলতা নিয়ে মেতে থাকতো, সে এখন প্রায় রাতেই নিজের ঘরের জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখের সামনে শুধু ভেসে ওঠে অনন্যার সেই মায়াবী হাসি আর বিষাদ মাখা চোখ দুটো। সায়ান আরিয়ানের এই আকস্মিক পরিবর্তন লক্ষ্য করে একদিন তাদের আড্ডার জায়গায় তাকে চেপে ধরল। কিরে আরিয়ান, ইদানিং তোকে কেমন যেন অন্যমনস্ক লাগে। ডাকলে সাড়া দিস না, আড্ডায় কথা বলিস না। ঘটনা কি বলতো? কারো প্রেমে পড়লি নাকি? সায়ান হাসতে হাসতে জিজ্ঞেস করল। আরিয়ান আর নিজের মনের কথা লুকাতে পারল না। সে সায়ানের হাত দুটো শক্ত করে ধরে বলল, দোস্ত, আমি মনে হয় সত্যিই অনন্যাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি ওর অতীত কি, ওর একটা ঝড় পার করে এসেছে, কিন্তু আমি ওর ওই বিষাদ মাখা চোখে সারা জীবনের জন্য আনন্দ এনে দিতে চাই। ও যেন আর কোনো দিন একা না ফিল করে। তুই আমাকে একটু সাহায্য করবি ওর সাথে কথা বলতে? সায়ান আরিয়ানের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে চুপ করে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আরিয়ানের পিঠে হাত রেখে বলল, আমি তো তোর মতো বন্ধুকে ওর জীবনে দেখলে সবচেয়ে বেশি খুশি হতাম আরিয়ান, কিন্তু কাজটা যতটা সহজ ভাবছিস ততটা নয়। অনন্যার নিজের একটা মানসিক বাধা আছে, আর সবচেয়ে বড় কথা আমাদের সমাজ একটা বিধবা মেয়ের দ্বিতীয় বিয়ে এত সহজে মেনে নেয় না। আর তোর নিজের পরিবার, তোর মা বাবা কি মেনে নেবেন যে তাদের একমাত্র ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করুক? আরিয়ান ধীর গলায় সোয়াল শক্ত করে বলল, আমি আমার মা বাবাকে বুঝাবো। ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো বাধাই টিকবে না। যেমন ভাবা তেমন কাজ। আরিয়ান বাড়িতে গিয়ে তার মায়ের সাথে অনন্যার ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নিল। আরিয়ানের মা শম্পা বেগম ছিলেন ভীষণ রক্ষণশীল আর সামাজিক মর্যাদার ব্যাপারে কঠোর। আরিয়ান যখন ড্রয়িং রুমে মায়ের পাশে বসে খুব ইতস্তত করে অনন্যার কথা বলল এবং এক পর্যায়ে জানালো যে মেয়েটি একজন বিধবা, তখন শম্পা বেগম হাতের চায়ের কাপটা টেবিলে ধপাস করে রেখে সোফা থেকে প্রায় ছিটকে উঠলেন। কি বললি আরিয়ান? তুই একটা বিধবা মেয়েকে বিয়ে করবি? মাথা খারাপ হয়েছে তোর? এই তোর রুচি?
সমাজে আমাদের একটা মান সম্মান বংশমর্যাদা আছে না? তোর জন্য কত সুন্দর সুন্দর কুমারী ধন্যাঢ্য পরিবারের মেয়ের প্রস্তাব আসছে, আর তুই কিনা একটা পয়া অপয়া মেয়ের পেছনে ঘুরে বেড়াবি। শম্পা বেগম রেগে আগুন হয়ে চিৎকার করতে লাগলেন। আরিয়ান মায়ের হাত ধরে শান্ত করার চেষ্টা করে বলল, মা, লক্ষ্মী মা আমার, একটু শান্ত হও। মানুষের অতীত দিয়ে তার বর্তমান আর ভবিষ্যৎ বিচার করা ঠিক না। ও ভীষণ ভালো, শান্ত আর লক্ষ্মী একটা মেয়ে। তুমি একবারের জন্য হলেও ওর সাথে দেখা করে দেখো, আমি নিশ্চিত তুমি ওকে ভালোবাসবে। শম্পা বেগম ছাপ জানিয়ে দিলেন, কোনো দেখা সাক্ষাৎ হবে না। এই বাড়িতে কোনো বিধবা মেয়ের জায়গা হবে না, এটাই আমার শেষ কথা। তুই যদি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিস তবে আমার মরা মুখ দেখবি। আরিয়ান বুঝলো এই মুহূর্তে মাকে বোঝানো অসম্ভব। মায়ের তীব্র অমত আর জেদ দেখে আরিয়ান ভেতরে ভেতরে কষ্ট পেলেও দমে যাওয়ার পাত্র ছিল না। সে বুঝতে পারল সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই একটু চালতে হবে। সে সায়ানের সাথে গোপনে দেখা করে একটা অভিনব ফোন দিয়ে আটল। কাকতালীয়ভাবে কয়েকদিন পরই ছিল অনন্যার জন্মদিন। সায়ান আর আরিয়ান মিলে অনন্যার মা বাবার সাথে কথা বলে তার অজান্তেই তার বাড়িতে একটা ছোট কিন্তু সুন্দর সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করলো। এবার আরিয়ান তার মা শম্পা বেগমকে সেখানে নিয়ে যাওয়ার জন্য একটা মিথ্যা গল্প বাঁধল। সে মাকে গিয়ে বলল, মা, আমার এক খুব বড় নতুন ব্যবসায়িক ক্লায়েন্ট, যার সাথে কোটি টাকার ডিল হচ্ছে, তার মেয়ের জন্মদিন আজ। তারা আমাদের পুরো পরিবারকে ইনভাইট করেছে। আমি আর বাবা তো যাবই, তুমি না গেলে তারা খুব মাইন্ড করবে। আমাদের ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা। ব্যবসায়ের ক্ষতির কথা শুনে শম্পা বেগম আর না করতে পারলেন না। তিনি দামি শাড়ি পরে আরিয়ানের সাথে গাড়িতে উঠলেন। গাড়ি যখন অনন্যাদের বাড়ির সামনে এসে থামল, তখন শম্পা বেগম চারপাশটা দেখে একটু অবাক হলেন। ভেতরে ড্রয়িং রুমটা সুন্দর করে বেলুন আর আলো দিয়ে সাজানো। ঠিক তখনই ভেতর থেকে অনন্যা একটা অফ হোয়াইট রঙের জামদানি শাড়ি পরে চুলে হালকা বেলি ফুলের মালা জড়িয়ে সামনে এলো। তার সেই সরল স্নিগ্ধ রূপ আর শালীনতা দেখে শম্পা বেগম নিজের অজান্তেই মনে মনে বেশ মুগ্ধ হলেন। তিনি আরিয়ানের কান টানার মতো করে ফিস করে বললেন, মেয়েটা তো বেশ দেখতে রে, আচরণও বেশ মার্জিত। তা কার মেয়ে এটা? তোর সেই ক্লায়েন্ট কোথায়? আরিয়ান এই উপযুক্ত সুযোগটা হাতছাড়া করল না। সে মায়ের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মা, ইনি হলেন অনন্যা, যার কথা তোমাকে বলেছিলাম। কোনো বড় ক্লায়েন্টের মেয়ে নয়, ও নিজের গুণেই অনন্যা। শম্পা বেগমের মুখটা এক মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আরিয়ান তাকে ফাঁদে ফেলেছে এবং মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে। তিনি রেগে গিয়ে ওখান থেকে তখনই চলে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু ঠিক তখনই অনন্যা নিজে এগিয়ে এসে শম্পা বেগমের হাত দুটো আলতো করে ধরল। অনন্যা অত্যন্ত বিনীত ও পরম শ্রদ্ধায় বলল, কাকিমা, আপনি এসেছেন, আমি যে কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। সায়ান আর আরিয়ান আমার জন্য এত বড় সারপ্রাইজ রাখবে আমি ভাবিনি। দয়া করে কেক না কেটে এবং কিছু না খেয়ে যাবেন না। আপনার আশীর্বাদ আমার খুব প্রয়োজন। অনন্যার কণ্ঠের সেই মায়া, আন্তরিকতা আর চোখের ভেতরের এক অদ্ভুত সরলতা শম্পা বেগমের ভেতরের কঠোর জেদের বরফটাকে কিছুটা হলেও গলাতে শুরু করলো। তিনি আর পা বাড়াতে পারলেন না। সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে অনন্যাকে ঘিরে দাঁড়ালো। আরিয়ান আর সায়ান একসাথে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অনন্যা। অনন্যা কেক কেটে প্রথম টুকরোটা সায়ান ও আরিয়ানকে খাইয়ে দিল। এরপর আরিয়ান পকেট থেকে একটা সুন্দর ছোট নীল খাম আর একটা গিফট বক্স বের করে অনন্যার হাতে দিল। আরিয়ান অনন্যার চোখের দিকে তাকিয়ে সবার সামনেই নিচু গলায় বলল,
আপনার জীবনে আর কোনো দিন দুঃখের কালো ছায়া আসতে দেব না। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। অনন্যার চোখে তখন আনন্দের অশ্রু চিকচিক করে উঠল। জন্মদিনের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সারাটা রাস্তা শম্পা বেগম আর একটা কথা বলেন না। তিনি গাড়ির জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। রাতে নিজের ঘরে ফিরে তিনি ভাবলেন, একটা মেয়ের কোনো নিজের দোষ ছাড়াই যদি তার জীবন থেকে স্বামী চলে যায়, তবে তার কি আর নতুন করে বাঁচার অধিকার নেই? সমাজ কি বলবে সেই ভয়ে একটা জীবন্ত মানুষের সুখ কেড়ে নেওয়া কি ঠিক? তাছাড়া তার নিজের ছেলেও মেয়েটিকে মনে প্রাণে ভালোবাসে এবং মেয়েটার আচরণেও কোনো খুঁত নেই। পরের দিন সকালে সূর্য ওঠার পরপরই শম্পা বেগম নিজেই আরিয়ানের ঘরে ঢুকলেন। আরিয়ান তখন বিছানায় বসে ল্যাপটপে কী যেন করছিল। মাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। শম্পা বেগম আরিয়ানের মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, আরিয়ান, চল আমার সাথে। আরিয়ান অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, কোথায় যাব মা? সকাল সকাল কোথায় নিয়ে যাবে? অনন্যাদের বাড়ি। তুই ঠিকই বলেছিলি, মানুষের অতীতটাই তার সব নয়। মেয়েটার চোখে আমি এক অদ্ভুত পবিত্রতা আর কষ্ট দেখেছি। ও আমার বাড়ির বউ হওয়ার সম্পূর্ণ যোগ্য। আমি নিজেই ওর মায়ের কাছে তোর জন্য ওকে চাইতে যাব। মায়ের মুখ থেকে এই অভাবনীয় কথা শুনে আরিয়ান খুশিতে বিছানা থেকে লাফিয়ে উঠে মাকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে তখন আনন্দের জল গড়িয়ে পড়ছে। সে তখনই কাঁপা কাঁপা হাতে সায়ানকে ফোন করে এই পরম সুখের খবরটা দিল। বিকেলের দিকে আরিয়ান, তার মা বাবা এবং সায়ান একসাথে অনন্যাদের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে গেল। অনন্যা আর তার মা বাবা যেন এই দৃশ্য দেখে বিশ্বাসই করতে পারছিলেন না। অনন্যা ড্রয়িং রুমের দরজার কোণে দাঁড়িয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখে তখন আর সফলতা ছিল না, সেখানে ছিল এক বুক ভরসা, শ্রদ্ধা আর সারা জীবন পাশে থাকার গভীর ভালোবাসা। অনন্যা সায়ানের কাছে এগিয়ে এসে নিচু গলায় বলল, ধন্যবাদ সায়ান। তুই না থাকলে হয়তো আমি কোনো দিন এই সমাজ আর নিজের ভয় কাটিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারতাম না। সায়ান হেসে আরিয়ানের পিঠ চাপড়ে বলল, ধন্যবাদ আমাকে নয়, ওই প্র্যাঙ্ক কিং আরিয়ানকে দে। ও কোনো চিটিং বা ফাঁকিবাজি ছাড়াই নিজের খাঁটি ভালোবাসা দিয়ে তোর মন আর আমার মায়ের মন দুটোই জয় করে নিয়েছে। আরিয়ান অনন্যার সামনে এসে আলতো করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এখন থেকে আমাদের জীবনের সব লং ড্রাইভ একসাথেই হবে। জীবনের যত ঝড় আসুক, এই হাত আর ছাড়ছি না। অনন্যা আর দ্বিধা করল না। সে আরিয়ানের হাতটা পরম ভরসায় এবং ভালোবাসায় নিজের হাতের মুঠোয় টেনে নিল। চারপাশের বাতাস যেন এক নতুন শুরুর সুবাসে ভরে উঠল। যে জীবনকে অনন্যা এক সময় অন্ধকার আর ফ্যাকাশে ভেবেছিল, আরিয়ানের ভালোবাসার রঙিন ছোঁয়ায় আজ তা এক নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সমাপ্ত।